আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। 48 ঘন্টায় 970 ফিলিস্তিনের প্রাণ কাড়ল দখলদার ইসরায়েল। মৃত্যুর প্রহর গুনছে রোজাদার গাজাবাসী। মুয়াজ্জিনের আজানে কাঁদছে গোটা বিশ্ব। রাজত্ব ভেঙে পড়ছে, ইসরায়েল গৃহযুদ্ধ। নেতানিয়াহুর একনায়কতন্ত্র নিয়ে ইসরায়েলি সংবাদপত্রের প্রধান শিরোনাম। ডক্টর ইউনূসের জন্য লাল গালিচা বিছিয়ে রাখছে চীন, সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন। নেতজারিম করিডোর দখল, গাজায় ফেরিস্থল অভিযান শুরু ইসরায়েলের। বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় চরম বিপাকে ভারত। ইসরায়েলি নিশানায় হামলা বাড়ানোর হুমকি হুথিদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 48 ঘন্টায় 970 ফিলিস্তিনের প্রাণ কাড়ল দখলদার ইসরায়েল। মৃত্যুর প্রহর গুনছে রোজাদার গাজাবাসী। মুয়াজ্জিনের আজানে কাঁদছে গোটা বিশ্ব। আল্লাহু আকবার ধ্বনির সাথে ভেসে আসছে মুয়াজ্জিনের কান্না। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার আকাশে ফজরের আজান ছড়িয়ে পড়লেও তাতে মিশে আছে শোক, ব্যথা আর বেদনার সুর। পবিত্র রমজান মাসে সাহরির সময় যখন গাজার মানুষ খাবার মুখে তুলতে যাচ্ছিল, তখনই ইসরায়েলের যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষিত হয়। সেই শুরু এখনো থামেনি ধ্বংসযজ্ঞ। পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলে গাজায় চালানো নির্বিচার হামলায় গত দুদিনে অন্তত 970 জনের প্রাণহানি ঘটেছে। বুধবার গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে ইসরায়েলি হামলায় প্রাণহানির এই তথ্য জানানো হয়েছে। হাজারো মানুষের মৃত্যু হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, গাজায় তাদের অভিযান কেবল শুরু হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। নিষ্পাপ শিশুদের হত্যা করতেও একবার কাঁপছে না দখলদার বাহিনীর হাত। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ক্লান্ত বিধ্বস্ত মানুষ এখন নীরব। বিশ্ব নেতারা শুধু নিন্দা জানিয়ে দায় সারলেও গাজার জনগণ তাদের সব অভিযোগ জমা রাখছেন কিয়ামতের দিনের বিচারের জন্য। 1.5 বছরের যুদ্ধে 50,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যার পর কিছুদিন আগে গাজার কিছু অংশে ফিরে আসতে শুরু করেছিলেন বাসিন্দারা। নিজেদের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হলেও আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে তারা রমজানের আনুষ্ঠানিকতা পালন শুরু করেছিলেন। কিন্তু কোনো রকম সতর্কতা ছাড়াই আবারও গাজায় আগ্রাসন নামিয়ে এনেছে নেতানিয়াহু বাহিনী। একের পর এক বোমা হামলায় রেহাই পাচ্ছে না গাজার কোনো অঞ্চলে। ইসরায়েলি হামলায় স্বজন হারানো পরিবারগুলো এখনো মরদেহের সন্ধানে ঘুরছেন ধ্বংসস্তূপ আর মর্গে। বহু পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে, যেখানে কেউই আর বেঁচে নেই। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে রামি আব্দুর মতো বহু মানুষের কথা, যারা নিজেরা বেঁচে থাকলেও বাবা, মা, ভাই বোন সহ পরিবারের সবাইকে হারিয়েছেন। কিন্তু তবুও গাজার জনগণের দৃঢ় ঘোষণা, ইসরায়েল হয়তো আমাদের হত্যা করতে পারে, আমাদের শহর ধ্বংসস্তূপে পরিণত করতে পারে, কিন্তু আমাদের ভূমি থেকে ফিলিস্তিনিদের কখনোই উপড়ে ফেলতে পারবে না। গাজার উপর চালানো এই আগ্রাসনের সবচেয়ে বড় লক্ষ্য যেন শিশুদের নিশ্চিহ্ন করা। নতুন প্রজন্মকে মুছে ফেলতেই হাসপাতাল, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানেও হামলা চালানো হচ্ছে। জাতিসংঘের একজন চিকিৎসকের বাসভবনে হামলায় পুরো পরিবার নিহত হয়েছে। মৃতদের মধ্যে সবচেয়ে ছোট্ট শিশুটির বয়স ছিল মাত্র 3 দিন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এসব নিষ্পাপ শিশুর কি দোষ? কেন তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে? সেই প্রশ্নের জবাব দিতে পারছে না কেউই। রাজত্ব ভেঙে পড়েছে, ইসরায়েল গৃহযুদ্ধ। নেতানিয়াহুর একনায়কতন্ত্র নিয়ে ইসরায়েলি সংবাদপত্রের প্রধান শিরোনাম। ইসরায়েলি বিশ্লেষকরা সতর্ক করেছেন যে নেতানিয়াহু শিন বেট প্রধান রোনেন বানকে বরখাস্ত করার ফলে ইসরায়েল একটি গৃহযুদ্ধ এবং সম্ভাব্য একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শিন বেট প্রধান রনের বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত ইসরায়েলি সংবাদপত্রগুলিতে অনেক রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে, যাদের অনেকেই আসন্ন একটি বৃহত্তর সংকট সম্পর্কে সতর্কতা জারি করেছেন। অধিকাংশ নিবন্ধ এই সিদ্ধান্তে এসে উপনীত হয় যে যদি বিচারিক আবেদন এটিকে থামাতে ব্যর্থ হয়, তবে এটি অভ্যন্তরীণ বিভাজনের দিকে নিয়ে যেতে পারে, যাকে কিছু বিশ্লেষক গৃহযুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। একটি সুস্পষ্ট যে শিন বেট প্রধানকে বরখাস্ত করার ফলে নেতানিয়াহুর সরকার ইসরায়েলি সংস্থাগুলির উপর নিয়ন্ত্রণকে শক্তিশালী করবে। কিছু বিশ্লেষক ইসরায়েলকে একটি সম্পূর্ণ একনায়কতন্ত্রের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছেন। প্রখ্যাত সামরিক বিশ্লেষক নাহুম বার্নিয়া ইসরায়েলি দৈনিক পত্রিকা ইয়েদিয়ত আরনোহতে
সংবাদদের একটি নিবন্ধে উপসংহারে বলেছেন যে নেতানিয়াহু এবং শিনবেট প্রধানের মধ্যে এই সংঘাত ইসরায়েলকে গৃহযুদ্ধের কাছাকাছি নিয়ে আসছে। বার্নিয়া তার নিবন্ধে শুরুতেই বলেছেন, ইসরায়েলি সমাজ গাজা সীমান্তে রিজার্ভ সৈন্য থেকে শুরু করে সুপ্রিম কোর্টের বিচারিক এবং মিডিয়া ভাষ্যকাররা বর্তমান শাসনের অধীনে দুটি গ্রুপে বিভক্ত, যারা নিশ্চিত যে আমরা একটি স্বাভাবিক বিশ্বে বসবাস করি এবং যারা বিশ্বাস করেন যে নেতানিয়াহু এবং তার আশপাশের গোষ্ঠী সমস্ত নিয়ম ভেঙে দিয়েছে। এটা স্পষ্ট যে রোনেনবার দ্বিতীয় গ্রুপের অন্তর্গত, যিনি বিশ্বাস করেন নেতানিয়াহু সমস্ত ইসরায়েলি ও আন্তর্জাতিক আইন ভেঙে দিয়েছে। সামরিক বিশ্লেষক নাহুম বার্নিয়া আরও বলেছেন, রোনেনবার একজন প্রভাবশালী ব্যক্তি যার অসাধারণ ক্ষমতা রয়েছে। তিনি যদি প্রধানমন্ত্রী হতেন তবে ইসরায়েল উপকৃত হতে পারত, কিন্তু নেতানিয়াহু তাকে বরখাস্ত করার প্রচেষ্টা একটি বিপজ্জনক সংঘাতের সূত্রপাত করেছে যা আমাদের গৃহযুদ্ধের কাছাকাছি নিয়ে আসছে। আমরা নিরাপত্তা সংস্থাগুলির আস্থা হারানো এবং বিদ্রোহের পর্যায়ে পৌঁছেছি। প্রখ্যাত রাজনৈতিক লেখক বেন কাশপিত মাআরিফ পত্রিকায় তার নিবন্ধে লিখেছেন, ইসরায়েল রূপান্তরের চূড়ান্ত পর্যায়ে, যা একসময় একটা পশ্চিমা সংসদীয় গণতন্ত্র ছিল, এখন একটি অন্ধকার একনায়কতন্ত্রে পরিণত হচ্ছে, যেখানে আনুগত্য রাজ্যের প্রতি নয়। তিনি আরো যোগ করেন, নেতানিয়াহু ধ্বংসপ্রাপ্ত ইসরায়েলি রাজ্যের সমস্ত প্রতিষ্ঠান এবং প্রতীকগুলিকে দুর্বল করেছেন। যদিও 7 অক্টোবরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে তার দায় স্পষ্ট, তবু তিনি ক্ষমা চান না বা মাথা নত করেন না এবং এমন ঘটনার পরে অন্য নেতাদের মতো ভোটারদের কাছে যেতে তিনি ইচ্ছুক নন। আগামী সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তী নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরে চীন লাল গালিচা বিছিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই আকর্ষণীয় সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকার তথ্য অনুযায়ী ইউনূস 27 মার্চ চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনানে ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। পরের দিন বেইজিংয়ে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। পরে তিনি মর্যাদাপূর্ণ পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন, সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগ দলের অন্যান্য নেতাদের নয়াদিল্লিতে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটছে। এরপর গত জানুয়ারিতে ভারত তাদের প্রায় 4100 কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার কাজ পুনরায় শুরু করার পর সম্পর্ক আরো তিক্ত হয়। অন্যদিকে ভারতও পরের দিন একই পদক্ষেপ নেয়। সাউথ চায়না মর্নিং পোস্ট বলেছে, ইউনূসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় চীনা বিনিয়োগ নিশ্চিত করার এজেন্ডায় থাকবে বলে আশা করা হচ্ছে। বিমান হামলায় শত শত ফিলিস্তিনির প্রাণহানির রেশ না কাটতেই গাজা উপত্যকায় এবার স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি সেনাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নেতানিয়াহুর সেনারা উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে একটি আংশিক বাফার জোন তৈরি করার জন্য নেতজারিম করিডোর নামে পরিচিত রাস্তা ধরে উদ্দেশ্য প্রণোদিত স্থল তৎপরতা শুরু করেছে। বার্তা সংস্থাটি বলছে, গতকাল বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তাদের বাহিনী মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় স্থল অভিযান পুনরায় শুরু করেছে। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজার একটি গুরুত্বপূর্ণ করিডোরের অংশ পুনরুদ্ধারের জন্য সীমিত স্থল অভিযান শুরু করেছে। বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় চরম বিপাকে ভারত। গত বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন এসেছে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ হলো এককালের শত্রু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। গত কয়েক মাসে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। জনপ্রিয় সাপ্তাহিক এশিয়া বলছে, ঐতিহ্যগতভাবে বৈরী সম্পর্ক থাকা পাকিস্তান ও বাংলাদেশের সাম্প্রতিক বোঝাপড়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাকে পুনর্গঠনের পথে নিয়ে যাচ্ছে। আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাকে স্বাগত জানায় পাকিস্তান। এরপর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের সরকার প্রধান একান্তে সাক্ষাৎ করেন, যা দেশ দুইটির মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর 2 মাস পর বাংলাদেশ ও পাকিস্তান প্রথমবারের মতো নিয়মিত কার্গো শিপিং রুট চালু করেছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি মাইলফলক। নতুন বছরেও সম্পর্ক উন্নয়নের এই গতি অব্যাহত আছে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যেও সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। শুধু অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন নয়, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক সামরিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্র বিস্তৃত হয়েছে।
জানুয়ারিতে বাংলাদেশ সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন। যৌথ সামরিক মহড়া ও অস্ত্র স্থানান্তর নিয়ে আলোচনা করেন তারা। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে এমন বোঝাপড়া অস্বস্তিতে ফেলেছে ভারতকে। নিকেই এশিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশকে স্থিতিশীল করার দায়িত্বে রয়েছে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর তাদের বিরুদ্ধে সমালোচনা চালিয়ে যাচ্ছেন ভারতে পালিয়ে থাকা হাসিনা। তার সম্ভাব্য প্রত্যার্পণ ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না হলে আগামী কয়েক ঘন্টা ও দিনগুলোতে তারা ইসরায়েলে তাদের লক্ষ্যবস্তুর পরিসর বাড়াবে। ইরান সমর্থিত এই গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া মঙ্গলবার নিশ্চিত করেছেন যে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছিল। গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হুথি গোষ্ঠী বারবার ড্রোন ও হামলা চালিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মঙ্গলবার গাজায় ইসরায়েলের বিমান হামলায় 4 শতাধিক মানুষ নিহত হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে আলোচনা স্থগিত হওয়ার পর গত কয়েক সপ্তাহের আপেক্ষিক শান্তি ভেঙে পড়েছে। সারিয়া টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, গাজায় আমাদের মানুষের উপর সংঘটিত সব গণহত্যা দেখেও ইয়েমেনের নেতৃত্ব, জনগণ ও সেনাবাহিনী নিশ্চুপ থাকবে। হুথি গোষ্ঠী ইসরায়েলের তাদের হামলার লক্ষ্যবস্তু বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে তারা আগামী দিনগুলোতে আরও ব্যাপক হামলা চালাবে বলে জানিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে, যাতে শত শত ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক বছর ধরে ইরানের সমর্থন পেয়ে আসছে। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে। ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠলে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছিল। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 48 ঘন্টায় 970 ফিলিস্তিনির প্রাণ কাড়ল দখলদার ইসরায়েল। মৃত্যুর প্রহর গুনছে রোজাদার গাজাবাসী। মুয়াজ্জিনের আজানে কাঁদছে গোটা বিশ্ব। রাজত্ব ভেঙে পড়ছে, ইসরায়েল গৃহযুদ্ধ। নেতানিয়াহুর একনায়কতন্ত্র নিয়ে ইসরায়েলি সংবাদপত্রের প্রধান শিরোনাম। ডক্টর ইউনূসের জন্য লাল গালিচা বিছিয়ে রাখছে চীন, সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন। নেতজারিম করিডোর দখল, গাজায় ফেরিস্থল অভিযান শুরু ইসরায়েলের। বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় চরম বিপাকে ভারত। ইসরায়েলি নিশানায় হামলা বাড়ানোর হুমকি হুথিদের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।